আমাকে আমার মতো থাকতে দাও আমি। এটা আমার গাওয়া গান। তখন আমি ওইভাবে মানে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতাম না, কারণ আমি এমন হয়েছে যে ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েও আমি ইনজুরির কারণে বাদ পড়ছি। বকা খাইছি যে হচ্ছে আমি লেফটি মানে খাইতাম লিখতাম, তো ওই কারণে সালাউদ্দিন স্যার আমাদেরকে বলছেন যে হচ্ছে সাকিব ডিফারেন্ট পার্সন। মানে আমি অনার্স করতেছি বা স্পোর্টস সায়েন্সে, হাত ফেটে গেছিলো, 12টা সেলাই লাগছিল। আমার আব্বুর খুব ইচ্ছা ছিল তার প্রথম সন্তানটা ছেলে হবে, ছেলে হইলে তাকে ক্রিকেটার বানাবে। বাংলাদেশের একজন ব্যাটার নিজের অভিষেক ম্যাচে 50 করেছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে। তো একজন নারী ক্রিকেটার সেটা করেছেন রুবাইয়া হায়দার ঝিলিক। গত বিশ্বকাপেই ওয়ানডে বিশ্বকাপে তিনি পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই 50 করেছেন। ঝিলিক, আপনাকে স্বাগত। এই কাগজে কলমে যদি দেখি আপনার বয়স 28, সম্ভবত নারী ক্রিকেটারদের ক্ষেত্রে নারী ক্রিকেটাররা যে সময়ে ডেবিউ করেন তার থেকে অনেকটা ম্যাচের অবস্থায় আপনি ডেবিউ করতে পেরেছেন, সেটা আপনার জন্য পজিটিভ হয়েছে কিনা? আর আমি বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ আমি আমার লাইফে অনেক স্ট্রাগল করছি। টু বি অনেস্টলি আমি এমন হয়েছে যে ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েও আমি ইনজুরির কারণে বাদ পড়ছি, এরকম অনেকবার হয়েছে আমার সাথে। আমি লং পিরিয়ড মানে আমি ইনজুরি ফেস করছি, তো ওই ক্ষেত্রে হ্যাঁ একটু ডিলে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন আসলে সত্যি ভালোর জন্য করেন, এটা তার প্রমাণ আমি দিতে পারবো আর কি, বলতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই যে কয়েকটা বিষয় সামনে আসলো যে আপনি চান্স পেয়েছেন কিন্তু ইনজুরি, একই সাথে 23 সালে আপনার টি-20 ডেবিউ, মাঝে ওয়ানডে ডেবিউ হতে প্রায় 2 বছর লেগে গেল। এই যে ধৈর্যশীল সময়গুলো, কখনো অধৈর্য চলে আসা বা খারাপ লাগা নিজের মধ্যে, এই বিষয়গুলো কখনো এসেছে কিনা? না, কারণ হচ্ছে ওই টাইমে আমি ইনজুরি হয়, মেন ইনজুরি আমার ACL টিয়ার হয়েছিল। ওই সময় ভালো একটা পজিশনে ছিলাম, টি-20-র পরেই ভালো পারফরমেন্সও করতেছিলাম, বাট ওই টাইমে ইনজুরির কারণে ACL, যেহেতু আপনারা জানেনই সাধারণত ওটা প্রপারলি ঠিক হইতে 1 বছর 8-9 মাস মিনিমাম লেগে যায়, আমারও সেম ওরকমই লাগছে। তো ওই টাইমে আমি অনেক মেন্টালি অনেক উইক হয়ে গেছিলাম, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে একটা প্লেয়ারের জন্য ইনজুরি মানে তার অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর পিছায় যাওয়া। তো ওইটা তারপরে ইনজুরি পরপরে আরেকটা ইনজুরি হয়েছিলাম, সেটা হচ্ছে আমার হাত ফেটে গেছিলো, 12টা সেলাই লাগছিল। তো ওইটা আমার জন্য খুব মানে একটা টাফ টাইম ছিল। আমার মনে হয় যে ওই টাইমে আমার পার করতে, হ্যাঁ আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার কলিগস এরা আমাদেরকে অনেক অনেক মেন্টালি সাপোর্ট করছে যে না ঠিক আছে, যে ডোন্ট গিভ আপ, কষ্ট করতে থাকো, কষ্টের ফল আল্লাহ অবশ্যই একদিন দিবে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে এখন দেশবাসী অনেক কিছু আশা করে, ভালো সাফল্য আশা করে। সেই জায়গায় যদি আপনাকে একেবারে এভাবে বলা হয় যে আপনাদের কাছে আমি ভালো কিছু চাই, বিপরীতে বোর্ডের কাছ থেকেই বা অভিভাবকদের কাছ থেকে আপনারা কি সুযোগ সুবিধা চান? সুযোগ সুবিধা বলতে আমরা চাই যে বেশি বেশি যেন আমাদের খেলার ভিতরে ইনভলভ রাখা হয়, কারণ হচ্ছে ম্যাচ খুবই ইম্পর্টেন্ট, ম্যাচ টেম্পারটাও খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য। যত বেশি ম্যাচে আমরা ইনভলভ থাকবো আমার মনে হয় যে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটাও বেশি থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের যেন ম্যাচের ফ্যাসিলিটিসগুলো, মানে টুর্নামেন্টের ফ্যাসিলিটিসগুলো যেন আমাদেরকে একটু করে দেওয়া হয়। উইমেন্স BPL আসছে, শুনেছেন? এটা শুনছি, বাট কানে মুখে শুনছি আর কি, ওইভাবে আসলে সঠিক জানি না। মেয়েদের ক্রিকেটে পাওয়ার ক্রিকেট বা পাওয়ার হিটিংয়ের যে বিষয়টা, দুঃখিত, ওই বিষয়টা নিশ্চয়ই এখন আপনাদের সাথে ইন্ট্রোডিউস হয়েছে আপনাদের মাঝে বা বাংলাদেশ নারী ক্রিকেট টিমের মাঝে। পাওয়ার হিটিং এই বিষয়টাকে কিভাবে দেখা হয়, কোন নজরে দেখা? পাওয়ার হিটিংটা তো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে শর্ট ফরম্যাটের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের এটা ভালো মানে খুবই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে, কারণ নেক্সট আপনি জানেন যে আমাদের কোয়ালিফাই আছে, তো এখানে পাওয়ার হিটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আমাদের টিম এখনও হয়তো বা ওইভাবে মানে আমরা ইন্ডিভিজুয়াল কাজ করতেছি, যে নিজেদের যেটুকু রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কাজ করতেছি। বাকিটা যদি আমাদের পরবর্তীতে ক্যাম্পে বা কোনো কিছুতে অর্গানাইজ করে তাহলে হয়তো বা আর একটু বেটার কিছু হবে। আপনাকে দেখার পরে একজন আমাকে একদম ফার্স্ট ইমপ্রেশনে বলেছিলেন স্টাইলিশ লেফটি ব্যাটার। তো লেফটি ব্যাটারটাতেই শুরুতে আসি, বা লেফটি সম্ভবত মেয়েদের বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, আপনার ক্ষেত্রে এই বিরল জিনিসটা আছে। কিভাবে গ্রো করলো, শুরুর জায়গাটা যদি শুনি? শুরুর জায়গা আমার ছোটোবেলায় আমি ফার্স্ট ক্লেমন আসিয়া ক্রিকেটে আমি যশোরে স্টার্ট করি। তো ওইখানে আমার মামা রোম মামা উনি আমাকে
মানে আমার বাবাকে বলে যে হচ্ছে তোমার মেয়েটাকে আমার আব্বুর খুব ইচ্ছা ছিল তার প্রথম সন্তানটা ছেলে হবে, ছেলে হলে তাকে ক্রিকেটার বানাবে, বাট আনফর্চুনেটলি মেয়ে হয়েছে। তো আমার বাবা কখনো ইয়ে করে নাই, বাট ওনাদের এরকম মেন্টালিটি ছিল না যে আমার মেয়েটা ক্রিকেটে বা কোনো স্পোর্টসে যাক। তো ওই ক্ষেত্রে আমার মামা বললো যে দিয়ে দেখতে পারো কি হয়, যে ইন ফিউচারে কি হইতে পারে। তো ওই ক্ষেত্রে আমার মামা সাজেস্ট করে, আমার বাবা বলে যে ঠিক আছে তাহলে দিয়ে দেখি। তো ওখান থেকে আস্তে 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 মানে আসলে উঠে আসা। সেটা কোন সময়, শুরুর সময়টা যদি বলি, আপনি কোন ক্লাস বা কত সাল? এটা হচ্ছে আমি টেনের দিকে, মোটামুটি আমি তো ওই সময় সবই বুঝি, টেনে। আর হচ্ছে এটা কাইন্ড অফ 2012-13 এরকম দিকে। তখনও আমি ওইভাবে মানে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতাম না, কারণ ওই সময় তো আসলে প্রফেশনালি নেওয়ার মতো মানে আসলে কিছু ছিল না ক্রিকেটে, কারণ ওইভাবে মেয়েদের কখনো হাইপ আসেও নি, বলেও নি। ইভেন ফ্যামিলি বলেন বা হচ্ছে আমাদের সোশ্যাল যেটা বলেন, আমাদের ওইটা অ্যাকসেপ্টেন্সটাও খুব কম ছিল। তো ওই ক্ষেত্রে হ্যাঁ, একটা আমি বেশি মনোযোগী আসছে আমার হচ্ছে 2015-এর পর থেকে, যে হচ্ছে যখন দেখছি যে মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলছে বাংলাদেশে, একটা সিলেটে আপনি মনে হয় জানেন ওয়ার্ল্ড কাপ হয়েছিল T20। তো ওইটার থেকে আস্তে আস্তে মানে আসা, তারপর থেকে মানে একটু ইনভলভমেন্ট বেশি। যে সময়টার কথা বললেন, শুরুর সময়টা ক্লাস 10, ও আমাদের দেশে বেশ গুরুত্বপূর্ণ একটা সময় হিসেবে স্টুডেন্টের জন্য বিবেচনা করা হয়। এসএসসি থাকে, এইচএসসি থাকে, ওই সময়গুলোতে পরিবারের সাপোর্ট কেমন ছিল? খুব বেশি, মানে এর জন্যই হচ্ছে খুব বেশি প্রেশার ছিল আমার বাবা, মানে উনি বেশি প্রেশার ক্রিয়েট করতেন যে হচ্ছে পড়াশোনাটা অবশ্যই ইম্পর্টেন্ট, প্লেয়ার হয়ে কোনো লাভ নেই বাংলাদেশের সিচুয়েশনে, কারণ হচ্ছে প্লেয়ার কোনো মূল্য নেই, অ্যাটলিস্ট মেয়েদের ওইভাবে কেউ ভ্যালু দিবে না, উনি ওইভাবে বলতেন প্রথমে। তো আস্তে আস্তে মানে এটা আসতে একটু আমার অনেক স্ট্রাগল করা লাগছে, সত্যি কথা। মেন্টালি বলেন, আমাকে অনেক কিছু ফেস করে আসা লাগছে ওই টাইমটা। আর হচ্ছে ইন্টারের পরে গিয়ে তারপর আমি মানে মনোযোগ দিতে পারছি আমি। তারা এখন কি বলেন? এখন ডেফিনেটলি তারা সাপোর্ট করে, বাট তারা বলে যে তোমার হ্যাপিনেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, নিজের হ্যাপিনেসটা কে বেশি প্রাধান্য দেওয়া, আমরা আছি তোমার সাথে। ঝিলিক, আমরা একেবারে মোটামুটি বলা যায় সেই অংশে চলে এসেছি, আর 2-3টা হয়তো প্রশ্ন করব। একেবারে ক্রিকেট আপনার আইডলের কথা যদি জিজ্ঞেস করি, কাউকে দেখে ওই যে থাকে না ছোটোবেলা থেকে অনুকরণ করতে চায় মানুষ, সেই ব্যাপারটা কে, কোন মানুষটা? সাকিব আল হাসান ডেফিনেটলি, কারণ উনি লিজেন্ড ছিলেন ওই টাইমে। ভাইয়াকে মানে ক্রেজি ফ্যান ছিল না, লাইক ওইরকম একটা ক্রেজি ফ্যান ছিলাম আমি সাকিব আল হাসানের। উনি লেফটি ছিল, তো ওনার ব্যাটিং দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি লেফটি হইতে পারি। এমনি ছোটোবেলা থেকে আমি লেফট হ্যান্ডই, লেফটেই বেশি কাজ করা হয়। ইভেন আমি অনেক মানে বকা খাইছি যে হচ্ছে আমি লেফটি মানে খাইতাম লিখতাম, তো ওই কারণে। বাট সাকিব আল হাসান খুবই পছন্দের প্লেয়ার ছিল ওই টাইম থেকে, ওনাকে দেখতাম যে উনি, আমার খুব ইচ্ছা ছিল বলিং করানোর ওনার মতো, বাট পসিবল হয়নি। অ্যাট দ্য এন্ড আমি হচ্ছে কিপিং করে ফেলি। তো ভালো লাগে, ভাইয়াকে ভালো লাগতো খুব। কথা হয়েছে বা হওয়ার ইচ্ছা আছে কিনা? ভাইয়ার সাথে কখনো কথা হয়নি এভাবে সামনাসামনি, হ্যাঁ হয়তো বা হ্যালো হাই এতটুকু, ভাই আসসালামু আলাইকুম এতটুকুই, বাট কখনো এভাবে কথা হয়নি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ইন ফিউচার যদি কখনো কথা হয় অবশ্যই কথা বলবো। কিছু বিষয় নিশ্চয়ই থাকে কোনো একজন ক্রিকেটার হিসেবে মনে, যে আমার আইডলের সাথে দেখা হলে আমি এই বিষয়গুলো নিয়ে জানতে চাইবো বা আমার নিজের এই জায়গাটা ইমপ্রুভ করতে চাইবো, তার সাথে কথা বলে বা টিপস নিয়ে। আপনার নির্দিষ্ট সেরকম কিছু আছে কিনা? ডেফিনেটলি আমার মনে হয় মেন্টালি উনি অনেক স্ট্রং একটা পার্সন হইলে প্লেয়ার হওয়া পসিবল, কারণ আমার মনে হয় মেন্টালি স্ট্রংটা আমাদের খুব বেশি, কারণ আমাদের টাফ টাইমটা পার করাটা খুব ইম্পর্টেন্ট। আর সাকিব ভাইয়ের ভিতরে এই জিনিসটা আমি আগেও শুনছি, সালাউদ্দিন স্যার আমাদেরকে বলছেন যে হচ্ছে সাকিব ডিফারেন্ট পার্সন, মানে ও মানে খুব মেন্টালি খুব ভালো ছিলেন উনি, মানে কোনো কিছু বদার করতেন না, ওনার কাছে যেটা কমফোর্ট ফিল হতো উনি সেটাই করতো, যার কারণে উনি ভালো করছে, ভালো করছে। তো এই জিনিসগুলো মানে আসলে আমার মনে হয় ওনার কাছে আমি জিজ্ঞাসা করতে পারবো যে আপনি আসলে আপনার টাফ টাইমগুলো কীভাবে পার করছেন, আর হচ্ছে আপনি এমন কি নিজের কি মেনটেনেন্সগুলো করেন যাতে আপনি এই লিজেন্ডটা হইতে পারছেন। নিশ্চয়ই বাংলাদেশের লেজেন্ড হওয়ার স্বপ্ন আপনারও আছে। আপনার পড়াশোনার বিষয়ে যদি এখন জিজ্ঞেস করি, যদি শেয়ার করা যায়। পড়াশোনা এখন হচ্ছে ডেফোডিলে আমি অনার্স করতেছি স্পোর্টস সায়েন্সে। মাঝখানে কোভিডের জন্য কিছু গ্যাপ হয়ে গেছিলো, ওই টাইমে তো পড়াশোনায় বন্ধ ছিল, বাকি এখন অনার্সই করতেছি।
লাস্ট টু কোয়েশ্চেন্স, আপনার গিটারের কথা হয়তো অনেকে জানে না। ইন্ডিয়ান ক্রিকেটারদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে তারা গিটার ক্যারি করেন, গান বাজনা করেন, নিজেদের একেবারে ব্যক্তিগত জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে। ক্রিকেটটা তো একেবারে মেইন প্রফেশন। আপনার ক্ষেত্রে হয়তো সেরকম কিছু আমরা জানি, আপনি সেই বিষয়ে বিস্তারিত বলবেন কিনা? গিটারের বিষয়টা হচ্ছে, গিটার আমরা এমনি মজা করে এভাবে প্রফেশনালি তো বাজাই না, বাট মজা করে হয়তো বা 2-1 সময় এরোর গিটারটা নিয়ে বা হচ্ছে আমরা একটু দুষ্টামি করতে করতে তো গান আমরা গেয়ে ফেলি মাঝে মাঝে। তো ওটা নিয়ে কথা হচ্ছিল যে আপনাদের টিমে কেউ গিটার গিয়ে মানে গান বাজাইতে পারে কিনা। তো ইসমা আছে, ও খুব ভালো গান গাইতে পারে, আর হচ্ছে আমি ওর সাথে একটু ট্রাই করছিলাম। এই বাকি একটা জিনিস আপনাকে শোনাবো, শুনিয়ে শেষ করব। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না। এটা কার গাওয়া? এটা আমার গাওয়া গান। ওই হচ্ছে ইন্টারভিউর সময় উনি বলছিল যে আপনি একটা গান গেয়ে শোনান আমাদেরকে, তো আমি বলছিলাম যে ঠিক আছে, একটা গান, বাংলা একটা গান গেয়ে শোনান। গানের প্রতি ভালো লাগাটা তাহলে আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। ঝিলিক, একেবারে লাস্ট প্রশ্ন, ক্যারিয়ার শেষে রুবাইয়া হায়দার ঝিলিক নিজেকে কোথায় দেখতে চায়? ক্যারিয়ারের শেষে জানি আমি নিজেকে দেখতে চাই হচ্ছে লিজেন্ড বলবো না, বাট আমি জানি আমার নামটা জানি আমি রেখে যেতে পারি, যে না আমি বাংলাদেশ টিমের জন্য কিছু করতে পারছি, আমার কোনো লেগেসি আছে, এতটুকু একটা আশা আছে। ইনশাল্লাহ চেষ্টা করবো ওটাই মেনটেন করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলেন রুবাইয়া হায়দার ঝিলিকের কথা। ভালো একটা শুরু হয়েছে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে, বিশ্বকাপ দিয়ে। বড় স্বপ্ন, বড় আশা এবং প্রত্যয় রাখছেন। হোপফুলি মেনি মোর টু কাম। ক্রিক ফ্রেন্ডজিতে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।